সাক্ষ্যকে যখন বাড়ি থেকে সবাই ঝিলকে ডিভোর্স দিতে বলে তখন সবার সামনে সাক্ষ্য বলে আমি ঝিলকে ডিভোর্স দিতে পারবো না আর চৈতিকেও বিয়ে করতে পারবো না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে হসপিটালে যখন ঝিল বাড়িতে যেতে চায় তখনই সাক্ষ্য ঝিলকে আটকাতে গেলে ঝিল বলে আমি আপনার কোনো কথাই শুনতে পারবো না। আমি বলেছি আমার বস্তিতে চলে যাব, মানে আমি আমার বস্তিতেই চলে যাব। আমি আপনার সঙ্গে আপনার বাড়ি যেতে পারবো না। যান না, আপনি আপনার বাড়িতে যান, এমনকি চৈতি ম্যামকে আপনার সঙ্গে নিয়ে যান, কিন্তু আমি যাবো না। তখনই সাক্ষ্য বলে ঝিল তুমি সবসময় চৈতি চৈতি করো কেন বলো তো? তুমি আমার কথা শুনবে না? তোমাকে আমার কথা শুনতেই হবে। তুমি আমার সঙ্গে আমার বাড়িতে না গেলেও আমার গাড়িতে করে তোমার বাড়িতে যাবে, এটা আমার আদেশ। তখনই ঝিল বলে আমি আপনার আদেশ শুনতে বাধ্য নই, আমি আপনার কথা শুনতে পারবো না। আপনি কি সব পেশেন্টের সঙ্গে এরকম বিহেভ করেন যে আপনার গাড়ি করে তাদের বাড়ি যেতে হয়? তখনই দেখা যায় সাক্ষ্য বলে তা হয় না, কিন্তু তোমার ক্ষেত্রে আলাদা। তখনই চৈতি বলে সাক্ষ্য তুই জোরাজোরি করছিস কেন? ও যখন যাইতে চাচ্ছে না তো তাহলে যাবে না। তখনই দেখা যায় সাক্ষ্য বলে চৈতি তুই এখানে কথা বলিস না, তোর কাজ নেই? তুই জানা তোর কাজ কর কি না, তুই এখানে কেন আসিস? তখনই চৈতি বলে সাক্ষ্য তুই অপমান করছিস কেন? তখনই সাক্ষ্য বলে হ্যাঁ অপমান করছি কেন তুই বুঝতে পারছিস না? যেখানে আমি আর ঝিল কথা বলছি তার মাঝখানে তুই কথা বলছিস কেন? তখনই চৈতি বলে আমার কথা বলার ইচ্ছে হয়েছে তাই বলেছি। তখনই সাক্ষ্য রেগে যায় আর তখনই চৈতি বলে আচ্ছা আমি এখান থেকে চলে যাচ্ছি। এরপরে যখনই ঝিল চলে যেতে যায় সাক্ষ্য খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে ঝিল তুমি যেও না, ঝিল তুমি বোঝার চেষ্টা করো, তুমি চলে গেলে আমার ভালো লাগবে না, আমি থাকতে পারবো না। তোমাকে আমি খুব খুব ভালোবেসে ফেলেছি, তোমাকে আমি ডিভোর্সও দিতে পারবো না। ঝিল তুমি ডিভোর্স দিও না, তোমাকে আমি কি করে বোঝাবো? তুমি কি আমার মনের কথা বুঝতে পারবে না কখনো ঝিল? তোমাকে আমি অপারেশনের আগে কথাটা বললাম, তুমি সেটাও ভুলে গেলে। এরপর ঝিলও খুব কষ্ট পেতে থাকে আর মনে মনে বলতে থাকে সাক্ষ্য স্যার আমি জানি আপনি আমাকে সহ্য করতে পারেন না, কিন্তু আমি আপনাকে স্বামী বলে মেনে নিয়েছিলাম। আমি আপনাকে কখনো ভুলতে পারবো না, কোনোদিনও ভুলতে পারবো না। আপনার কথা দিয়েছিলাম যে আপনাকে ডিভোর্স দেব, আপনাকে ডিভোর্স দিয়ে দেবো, কিন্তু আমি মন থেকে আপনাকে সবসময় স্বামী ভাববো, আপনাকে আমি ভুলতে পারবো না। সবার সামনে সেটা কখনো বলতেও পারবো না, কারণ আমি গরিব, অশিক্ষিত, আমি পড়াশোনা জানি না, আমার বাবার টাকা নেই, এই কারণে ভালোবাসাও যায় না। এরপরেই দেখা যায় ঝিল চলে যায়। তখন সাক্ষ্য বাড়িতে চলে আসে অন্যমনস্ক হয়ে। তখনই দেখা যায় সাক্ষ্যর কাম্মা বলে কি হয়েছে সাক্ষ্য, মনটা খারাপ কেন, এমন লাগছে কেন? তখনই সাক্ষ্য বলে কাকিমা আমার আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, একটু চা বানিয়ে দেবে? তখনই দেখা যায় সাক্ষর কাকিমা বলে হ্যাঁ অবশ্যই, তুই বয়, আমি চা বানাতে পারবো না, আমি কফি বানিয়েছি, তুই কফি খাবি? তখনই সাক্ষ্য বলে আচ্ছা ঠিক আছে, তুমি কফিটাই আমাকে দাও, আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। তখনই ঠাকুমা বলে ওঠে সাক্ষ্য তাহলে মেয়েটা গেল না? মেয়েটা বলে চলে গেল হসপিটাল থেকে তার নিজের বাড়ি। তখনই সাক্ষ্য বলে হ্যাঁ ঝিল চলে গেছে। তখনই সাক্ষর মা বলে হ্যাঁ মা, ওই মেয়েটা এবার তাহলে সাক্ষর ঘাট থেকে নামলো। তখনই সাক্ষ্য বলে তোমরা সবসময় এভাবে কথা বলো কেন? আমি এখন এসব কথা বলার মুহূর্তে নেই, আমার ভালো লাগছে না, আমার এখন এইসব কথা থাক। তখনই এই ঠাকুমা বলে কেন থাকবে, তোমার সঙ্গে তো আমাদের কথাই হয় না, তুমি সবসময় থাকো হসপিটালে, যখন বাড়িতে আসো তখন আমাদের সঙ্গে তুমি সেরকম একটা কথা বলো না। তোমার দাদা আমাদের কথা শোনে না, তুমিও যদি এমন করো তাহলে আমরা কার সঙ্গে কথা বলবো সাক্ষ্য, সেটা বলতে পারো? তখনই সাক্ষ্য বলে ঠাকুমা দেখো এখন কথা বলতে ভালো লাগছে না, খুব মাথা যন্ত্রণা করছে, আর মেয়েটা যেহেতু নেই ওকে নিয়ে কেন এত কথা হবে? তখনই এই ঠাকুমা বলে কেন কথা হবে বুঝতে পারছো না সাক্ষ্য? আমি ওই মেয়েটার সঙ্গে তোমার ডিভোর্স হয়ে গেলে তোমার বিয়ের কথা পাকা করব। তোমার বিয়ের কথা চলছে, আমরা সবাই মেয়ে পছন্দ করে রেখেছি, তার সঙ্গে তোমার বিয়ে দেওয়া হবে। তখনই কাকিমা বলে ওঠে হ্যাঁ সাক্ষ্য, আমরা মেয়েটাকে খুব পছন্দ করেছি, তুমিও খুব পছন্দ করে জানি, সেজন্যই পছন্দটা করে বিয়ের কথা বলছি। তুমি রাজি হলেই আমরা বলে দেবো, কারণ এখনকার যুগে তো ছেলে মেয়েদের জানার অধিকার আছে তার বিয়ের কথা, এজন্য তোমাকে জানানো হলো। তখনই সাক্ষর মা বলে হ্যাঁ সাক্ষ্য এবার তাহলে কি করবে বলো? তখনই সাক্ষ্য বলে আমি বিয়েটি এখন করতে পারবো না, তোমাদের তো বলছি এইমাত্র আমি হসপিটাল থেকে আসলাম, আমার ভালো লাগছে না, আর তোমরা এখন এই বিয়ে টিয়ে নিয়ে পড়ে আছো, আমি এখন কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। আর কার সঙ্গে তোমরা বিয়ে ঠিক করেছো? তখনই ঠাম্মা বলে ওঠে কেন তুমি জানো না নাকি? আমি আমরা সবাই চৈতিকে পছন্দ করেছি তোমার বউ হিসেবে, আমরা চৈতিকেই এবারের বউ হিসেবে মেনে নেবো, চৈতিও তোমাকে স্বামী হিসেবে মেনে নেবে, চৈতি এবারের বৌমা হিসেবে মানতে রাজি আছে, এই জন্য আমরা চৈতিকেই পছন্দ করেছি। এরপর সাক্ষর মা বলে হ্যাঁ বাবা আমরা চৈতিকে পছন্দ করেছি, চৈতি তোকে খুব ভালোবাসে আর তুইও তো চৈতিকে হয়তো ভালোবাসিস। তখনই সাক্ষ্য বলে আমি চৈতিকে ভালোবাসি, তোমাদের এই কথা কে বললো? আমি তোমাদের বলেছি একবারের জন্য? তখনই সাক্ষর মা বলে এমন রাগ রাগ করছিস না বাবা, তুই বলিস নি কিন্তু তোর চোখের ভাষা আমরা বুঝতে পারি। এরপর কাকিমা বলে ওঠে হ্যাঁ সাক্ষ্য
তুমি মুখে না বলে তোমার ব্যবহারে আমরা বুঝতে পারি যে তুমি চৈতিকে ভালোবাসো, এই জন্য চৈতিকে পছন্দ করো। এই জন্য আমরা চৈতির সঙ্গে তোমার বিয়ের কথা বলে ফেলেছি, চৈতিকেও বলছি, চৈতি রাজি আছে। শুধু তোমাকে বলার প্রয়োজন মনে করলাম বলে আজকে বললাম, তোমার সঙ্গে তো সেরকম কথাই হয় না। আর ওই মেয়েটার সঙ্গে তো ডিভোর্স হয়ে যাবে, মেয়েটা তো ডিভোর্স দিয়ে দেবে বলেছে না। এই জন্য তোমার বিয়েটাও খুব তাড়াতাড়ি আমরা দিয়ে দিতে চাই, কারণ তোমার দাদা বিয়ে করতে চায় না, সে আবার বিদেশ চলে যেতে চাচ্ছে। এজন্য আমরা চাচ্ছি আমরা খুব তাড়াতাড়ি তোমাকে বিয়ে দিয়ে দেবো। কারণ বিয়ে যদি না হয় ওই মেয়েটা আবার এসে ঝামেলা করতে পারে, এই ঝামেলা আমরা মানতে পারবো না। এরপর সাক্ষর মা বলে, হ্যাঁ হ্যাঁ সাক্ষ্য, আমরা এটাই ভেবেছি। তুমি তুমি কি বলছো বলো। এরপর সাক্ষ্য বলে, আমি তোমাদের এক কথা বারবার বলছি, আমি এখন বিয়ে টিয়ে করতে পারবো না, আমার এখন বিয়ে করার ইচ্ছে নেই। তোমরা কেন বুঝতে যাচ্ছ না? আর আমি আমার এসব কথা বাদ দাও, আর চৈতিকে যে আমি পছন্দ করি ভালোবাসি, আমি কি তোমাদের বলেছিলাম? তোমরা বিনা কারণে এই কথা বলছো কেন? চৈতি তোমাদের বলেছে? তখনই ঠাম্মা বলে, না চৈতি বলেনি, কিন্তু আমরা জানি। তখনই সাক্ষ্য বলে, তোমরা কিচ্ছু বুঝতে পারো না, তোমরা যদি আমাকে বুঝতে পারতে তাহলে এরকম ভাবে কথা বলতে না। আমি একটা কথা সবার সামনে বলে দিতে চাই, আমি এখন কোনো বিয়ে করতে পারবো না। তোমরা হাজার চেষ্টা করলেও আমার এখন বিয়ে দিতে পারবে না। কি সবেমাত্র আমি এক ধাক্কা থেকে উঠলাম, তারপরে তোমরা এই কথা কেন বলছো? তখনই দেখা যায় কাকিমা বলে ওঠে, সাক্ষ্য, ওই মেয়েটা মানে ঝিলের মাথায় টিমরটা হয়ে ভালোই হয়েছে, কারণ অপারেশনটা হলো বলেই তোমার ঘাট থেকে নেমে গেল। এরপরেই দেখা যায় সাক্ষর মা বলে, হ্যাঁ ঠিক বলেছিস মেজো, ওই মেয়েটার মাথায় ওই টিমারটা হয়েছিল বলেই সাক্ষ্য ওকে ছেড়ে দিবার পারলো, না হলে কিন্তু ওই মেয়েটা এত সহজে সাক্ষ্যকে ছেড়ে দিত না। যা করে হয় ভালোই হয়। এরপরে দেখা যায় সাক্ষ্য বলে, তোমরা কি বলার চেষ্টা করছো বলো তো? তখনই মেজো কাকিমা বলে, কি বলতে চাচ্ছি তুমি বুঝতে পারছো না সাক্ষ্য? যা হয়েছে ভালোই তো হয়েছে। তখনই সাক্ষ্য বলে, এ কথা তোমরা আর কখনো বলবে না। মেয়েটার উপর দিয়ে কত ধকল গেল, কত ঝড় গেল, তোমরা সেটা বুঝতে পারছো? তারপরে তোমরা এই কথাটি কেন বলছো? তোমরা কি বলো তো? তখনই কাকিমা বলে, কেন সাক্ষ্য, আমরা তো ভালো কথাই বলছি, আমরা আমরা তোমার ভালোর জন্যই তো ভাবছি বলো। আর ওই মেয়েটা মানে চৈতি, ও এবারে বউ হলে তো ভালোই হয়, শিক্ষিত মেয়ে, ডাক্তার, তোমাদের ওই জায়গায় কাজ করে, এজন্যই তো মেয়েটাকে পছন্দ করলো মা। এরপরেই দেখা যায় সাক্ষর মা বলে, হ্যাঁ ঠিক বলেছে ছোট মেজো, কারণ মাই চৈতিকে পছন্দ করছে সাক্ষ্য, চৈতিকে মাই তোমার বউ হিসেবে মানতে যাচ্ছে। এবার তুমি চৈতিকে বিয়েতে রাজি হয়ে যাও। এরপর সাক্ষ্য বলে, আমি এখন বিয়ে করতে পারবো না, আমি তোমাদের কতবার বলবো বলো তো, আমি এখন বিয়ে করবো না। আর চৈতিকে আমি সে রূপে কখনো দেখিনি, চৈতিকে আমি কখনো ভালোবাসিনি, আর আমি চৈতিকে নিয়ে বিয়ের কথা কল্পনাতেও ভাবিনি, আমি চৈতিকে বিয়ে করতে পারবো না। তখনই দেখা যায় সাক্ষর মা বলে, তাহলে চৈতিকে বিয়ে করতে না পারলে অন্য কোথাও আমরা তোমার বিয়ের ব্যবস্থা করি, বিজ্ঞাপন বিজ্ঞাপন দিই, তখন তুমি বিয়ে করতে রাজি হও। তখনই দেখা যায় সাক্ষ্য বলে, বারবার এক কথা বলতে ভালো লাগছে না, সময় হোক তারপরে বিয়েটি হবে, এখন বিয়ে করতে পারবো না, আমি এখন ঘরে যেতে চাই। তখন ঠাম্মা বলে, সাক্ষ্য কথা এড়িয়ে যেও না, যা বলছি সেটা কান দিয়ে শুনে রাখো, তোমাকে বিয়ে করতেই হবে, তোমাকে বিয়ে না করলে হবে না। কারণ তুমি যদি এখন বিয়ে না করো, ওই বস্তির লোকেরা আবার এসে ওই মেয়েটাকে তোমার ঘাড়ে চাপিয়ে দিয়ে যাবে, সেটা আমি চাই না, আমরা কেউই চাই না। ওই মেয়েটাকে আমরা এই বাড়িতে আর কখনোই মানতে পারবো না। যা হয়েছে ভুলে যাও, ওটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে আমরা চালিয়ে দিয়েছি, কিন্তু এর পরবর্তীতে যদি এরকম কিছু হয় তাহলে কিন্তু ভালো হবে না। এরপর সাক্ষ্য বলে, সেটা ও কখনো করবে না, কারণ তোমরা এখনো ঝিলকে চিনতে পারোনি। ঝিল অনেক ভালো মানুষ, ঝিল গরিব হতে পারে, বস্তিতে থাকতে পারে, কিন্তু ঝিলের মনটা অনেক পরিষ্কার, ঝিল অনেক ভালো। এজন্য বলছি ঝিলকে নিয়ে এত খারাপ কথা বলো না, ঝিল এত খারাপ কথা শোনার যোগ্য নেই। ঝিল অনেক ভালো মেয়ে, অনেক। ও এক কথাই ডিভোর্স দিতে রাজি হয়েছে, ও আমাকে আগেই বলেছিল যে আমাকে ডিভোর্স দিয়ে দেবে। আমি তোমাদেরকে বলেছিলাম, কিন্তু তোমরা কখনো বিশ্বাস করতে পারোনি আর মানতে পারোনি যে ও এই কথা বলেছে। মা, ঝিলকে তোমরা এখনো চিনতে পারোনি, ঝিল অনেক ভালো মেয়ে, অনেক ভালো। ওকে তোমরা ভালোবেসে যা বলবে ও তাই শুনতো। তখনই সাক্ষর মা বলে, হ্যাঁ অত কথা শোনার প্রয়োজন নেই, এবার তাহলে মেয়েটাকে ঘাট থেকে নামানো গেল। ওই মেয়েটা ঘাড়ে চেপে উঠেছিল না, এবার ঘাট থেকে নামিয়ে আমি তোমাকে বিয়ে দিয়ে দেবো। এবার তাহলে ডিভোর্স পেপারে সঙ্গে উকিলের সঙ্গে কথা বলতে হবে। এরপর সাক্ষ্য সবার সামনে বলে, আমি একটা কথা সবাইকে জানিয়ে দিতে চাই, আমি তোমাদের সবাইকে জানিয়ে দিতে চাই যে আমি ঝিলকে ডিভোর্স দিতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে, আমি ঝিলের স্বামী, ঝিল আমার স্ত্রী, আমি ঝিলকে ছাড়তে পারবো না। কথাটা শুনে সাক্ষর মা চমকে যায়, বলে, সাক্ষ্য এটা কি বলছো তুমি? তুমি ভেবেচিন্তে কথা বলছো? তুমি এরকমটা বলতে পারো না সাক্ষ্য, এটা কিন্তু ঠিক না। তখনই সাক্ষ্য বলে, এটাই ঠিক, আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। তখনই ঠাম্মা রেগে যায় আর বলে, সাক্ষ্য তুমি পাগল হয়ে গেছো, তুমি কি বলছো? তুমি ভেবে বলছো তুমি ওই মেয়েটাকে তোমার জীবনের সঙ্গে রাখতে চাও, সেটা
আমরা রাখতে চাই না। ওই মেয়েকে আমরা এই বাড়িতে বউ হিসেবে মানতে পারবো না। তুমি কি ভুলে গেছো ওই মেয়েটার মা মিনু এ বাড়িতে কাজ করে, কাজের মেয়ে। আর তুমি তার মেয়েকে বিয়ে করেছো বলে, তার সঙ্গে থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছো, সেটা আমাদেরকে মানতে হবে? কখনো না, কোনোদিনও আমরা এটা মানতে পারবো না। কথায় ভুলে যেও না সাক্ষ্য। তখনই সাক্ষ্য বলে, তোমরা কি মনে করবে আর কি মনে করবে না সেটা নিয়ে আমি বসে নেই। আমি তোমাদেরকে সাপ সাপ বলে দিতে চাই যে আমি ঝিলকে ডিভোর্স করব না, কখনো করব না। তখনই মেজকাম্মা বলে, সাক্ষ্য ফাজলামি করছো এখানে? এটা ফাজলামো করার জায়গা না। তখনই সাক্ষ্য বলে, আমি কোনো ফাজলামো করছি না, আমি যেটা সঠিক, যেটা আমার মনের কথা সেটাই তোমাদেরকে জানিয়েছি। এখন পরেরটা তোমাদের বিষয়। আমি আমি কখনোই ঝিলকে ডিভোর্স করব না। তখনই সাক্ষর মা বলে, তাহলে আমার একটা কথা শুনে রাখ বাবা, তুই যদি ডিভোর্স না করিস, তুই যদি চৈতিকে বিয়ে না করিস, তাহলে আমার মরা মুখ দেখবি, আমি এখানে আর থাকবো না। তখনই সাক্ষ্য বলে, মা তুই পাগল হয়ে গেছো, তুই পাগলামো শুরু করেছে, তুমি কি বলছো কি করছো, তুমি কি ভেবে বলছো? তখনই দেখা যায় ঠাম্মা বলে, হ্যাঁ বড় বাবা তো ঠিকই বলেছে, যেখানে ওই মেয়েটাকে এই বাড়িতে নিয়ে এসে থাকবে সেখানে তো আমাদের থাকার কোনো দরকারই নেই। আমরা তো এখানে থাকতে পারবো না। ওই কাজের মেয়ের সঙ্গে আমরা এ বাড়িতে এক বাড়ি এক ছাদের নিচে সংসার করতে পারবো না। আর আমরা কখনোই মানতে পারবো না যে ওই মূর্খ মেয়েটা তোমার বউ, তোমার পাশে থাকবে না। আমরা এটা কখনো মানতে পারবো না। এরপর সাক্ষ্য বলে, দেখো আমি যদি মানিয়ে নিতে পারি, আমি যদি ওকে মেনে নিই, তাহলে তোমাদের সমস্যাটা কোথায়? এরপরে কাম্মা বলে, সাক্ষ্য রাগিও না, তুমি কথা কাছে কিভাবে বলছো ভেবে বলছো তো? ওই মেয়েটার সঙ্গে আমাদের পরিবার যায় বলো? ওর পরিবারের সঙ্গে আমাদের পরিবার যায়? বস্তির কিছু লোক জোর করে বিয়ে দিয়ে দিল বলেই কি বিয়ে হয়ে গেল? এই বিয়েটার কোনো মানে নেই। তখনই সাক্ষ্য বলে, এই বিয়েটার মানে আমার কাছে আছে, আমি এই বিয়েটাকে মানি, এই বিয়েটাকে সম্মান করি। আর আমি চৈতিকে কখনোই বিয়ে করতে পারবো না। আমি জানি এগুলো চৈতি তোমাদেরকে সবকিছু বলেছে। তখনই ঠামা বলে, না চৈতি কিছু বলেনি, চৈতিকে আমি পছন্দ করেছি, চৈতি এ বাড়ির বউ হবে, কথাটা মাথায় রেখো। এরপর সাক্ষ্য বলে, কখনো না, চৈতিকে আমি কখনো কোনোদিনও মানতে পারবো না, তোমরা মাথায় রেখো। তখনই দেখা যায় সাক্ষ্য এই বলে চলে যায়। সাক্ষ্য ঘরে গিয়ে মনে মনে ভাবতে থাকে, এটা হতে পারে না, আমি ঝিলকে ডিভোর্স দিতে পারি না। ঝিলকে আমি খুব ভালোবেসে ফেলেছি। ঝিল অনেক ভালো মেয়ে, অনেক ভদ্র মেয়ে। ও গরিব হতে পারে কিন্তু ওর মনটা অনেক বড়। যদি ওকে সবাই যেদিন চিনবে সেদিন আমার থেকে বাড়ির সবাই ওকে বেশি ভালোবাসবে। এজন্য ওকে আমি ছাড়তে পারবো না। কিন্তু ওকে আমি কি করে বোঝাবো যে আমি ওকে কতটা ভালোবাসি? ও তো আমার কথাই শুনতে চায় না, ও আমার কোনো কথাই মানে না। আমি কি করবো এখন কিচ্ছু বুঝতে পারছি না। এবার আর চৈতিকেও শিক্ষা দিতে হবে। চৈতিও অনেক বেড়েছে। চৈতি আমার পরিবারে এসে সবাইকে এভাবে বলছে, এজন্য এই বাড়ির সবাই আমাকে বিয়ের জন্য জোর করছে। আমি চৈতিকে এর আগেই বলে দিয়েছি যে আমি চৈতিকে কখনো বাঁচতে পারবো না, সেরকম চোখে কখনো দেখিনি। তারপরে কেন যে চৈতি এগুলো করছে সেটাই তো বুঝতে পারছি না। এরপর সাক্ষর মা মনে মনে ভাবে, যে করেই হোক ওই মেয়েটাকে ডিভোর্স করিয়ে আমি চৈতির সঙ্গে সাক্ষ্যকে বিয়ে দেবই, না হলে আমি এই বাড়িতে থাকবো না। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না। পরবর্তী আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।